নমস্কার। সাহিত্যিক গল্প ভাণ্ডারে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই ভয় পেতে ভালোবাসি, কিন্তু আজ আমরা আপনাদের ভয় পেতে বাধা দেব না। শুনতে থাকুন আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। গল্প পাঠে তুহিন, গল্পের সূত্রধার আমি সপ্তর্ষি। শুরু হচ্ছে ভুতুড়ে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আমজাম জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন, মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার জন্য বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি না। ছেলেবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে আসতো। ছোট মামা কিছু করতো না, মামাদের চাষবাসের জমি দেখতো আর অবসর সময় জাল দিয়ে পাখি ধরতো। কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখতো। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। ছোট মামা কিছু করতো না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময় জাল দিয়ে পাখি ধরত। কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলোও ফুটতো না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলা সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইন্ডিয়ান বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝাই যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, আজ না হয় নাই বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়, এক্ষুনি জোর তুফান উঠবে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন। তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরেই যাওয়া যায় না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। 1/2 ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা যায়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল, কি বাড়ির চাল উড়ে গেল। ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন। এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়ালগুলোও বাইরে বেরোয় না, আর আমার ছেলেটা এত বারণ করা সত্ত্বেও বাইরে বেরিয়ে গেল। সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন, তাও নিরাপদ নয়। মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি চলল।
দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজ মামার নাম করে অঝরে কান্না। মেজ মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনে জামা কাপড় ছিন্ন ভিন্ন। বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজ মামাকে জাপটে ধরলেন। আর ছাড়বো না বাবা, আমি তোকে আর ছাড়বো না। তুই আমাকে আর ছাড়তে বলিস না বাবা, আমি তোকে ছাড়ো। ছাড়বোই না। তুই জাপটা কেন জাপটি আমার এরকম একদম করে ভালো গেলি লাগে না। বলতো বাবা আমায় কষ্ট আমি দিয়ে? মরছি নিজের জ্বালায়। কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, একেবারে ভেউ ভেউ করে কান্না। আমি জিজ্ঞাসা করলাম, মেজ মামা তোমার সাইকেল? বট গাছে চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। হ্যাঁ, বট গাছে চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বট গাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার ওপর। সাইকেল চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির ওপর। এই দেখ না। মেজ মামা চুল সরিয়ে দেখালেন। মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজ মামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ। সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজ মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজ মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজ মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজ মামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজ মামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজ মামার মুখে নতুন শুনলাম। মেজ মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতি, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজ মামা যেন কুঁকড়ে গেছেন। কারোর সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম হয়ে গেল। ওষুধপত্র, মালিশ কিছুতেই কাজ হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম 1 কাপ। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাকা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেজ মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকায়, মেজ মামা আবার সবচেয়ে মেটে। সেই মেজ মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজ মামা যেন নিজের সাইজে ভাবে। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয় ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। একথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটল, তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজন বাইরে গেছেন, এখনই ফিরবেন, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজো মামা রোয়াকে বসে আছেন, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি,
সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলোকে ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল। যেখানে জালের ফুটো সেখানে মেজো মামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপে ধুপ ধুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘরে ঘুমাচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভিতর থেকে বন্ধ। কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকেনি। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুরছিল। আমি বসে বসে দেখছিলাম, মেজো মামাও বসেছিলেন। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখনই দেখছিলাম। আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম, আর চোখে দেখছিলাম উঠোনে মেজো মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয়। পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃতি রূপটাই দেখেছি। মেজো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি, মেজো মামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসা করেই ফেললাম, হ্যাঁ মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, কি হবে? মেজো মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে কি না, তাই। আমাকে থামিয়ে দিয়ে মেজো মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজো মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। তা হ্যাঁ মেজো মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজো মামা হাসলেন। একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বঁটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছেই দাঁড়িয়ে রইলাম। আর রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো, আহারের সন্ধানে হয়তো। সেদিনও এসে হাজির। বঁটির পাশে আঁশের স্তূপ। বিড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিতেই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর দিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন,
বিড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠলো, গলা কাঁটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটাও আঁশ মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখন একটু ইতস্তত করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরা মুখ দিয়েই আশ্বস্ত হয়েছিলাম, না, কোনো গোলমাল ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পতে আমার ভয় পেয়ে যায়। বিড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। একদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনাও কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এইসব কথা বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বীভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করার চেষ্টায় বসে আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো? তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে গিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতন নিস্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামা, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থর থর করে কেঁপে উঠল। মনে হলো এক্ষুনি বুঝি অজ্ঞান হয়ে যাব। ছোট মামা আমার অবস্থা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর 3-15 কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়ে তোর এই জ্বর। ডাক্তারেরও তাই একমত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমা পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন ভিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো যে ছাগলেরই হাড় তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজো মামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিল। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষকণ্ঠে উত্তর দিতেন, খেতে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজো মামাকে এত ভালোবাসতেন
সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজ মামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজার ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূতপ্রেত থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরেই ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহে ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশেই বসেছিলাম। মেজ মামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছনে কোথায় গেছে? ছনে ছোট মামার ডাক না। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই মোটির ওপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি দরকারে গেছে? নিজের দরকার না ছাই, ভাই তো নয়, 70। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুটো হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন আর থুতু ফেলছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজ মামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজ মামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজ মামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন, নিজে কিছু খেলেন না। ছোট মামা এলো, একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়,
গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দু হাতে রুদ্রাক্ষের দাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকলো, তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা অবাক। গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কিন্তু কে এ কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছুই জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো। তার ওপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার ওপরই বসে পড়ে বিড়বিড় মন্ত্র বলতে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবারে বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানার দিকে ইতিমধ্যে রাস্তার ওপর গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারাও বাড়ির মধ্যে ঢুকলো। উঠানে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাটি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াতে গিয়ে বসেছি। দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। টিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি, তখন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক দিতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে নিচে নামা এসে চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি মরণ যন্ত্রণায় পাকা ছটফট করছে। মেজ মামার 2 গজ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজ মামার সেই মূর্তি দেখে আমি ভয় দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছে। মেজ মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে চলে উঠল। মেজ মামা এগোতে পারলেন না। গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রী ভাবে ভৈরবকে গালাগালি দিতে লাগলেন।
এই শালা, আধ খাওয়া মুরগিটাও ছুঁড়ে দিলেন তার দিকে। মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে। কে তুই? আমি দয়াল মারুচ্ছেন। মেজো মামা আরো জোরে চিৎকার করে বললেন, না, তুই দয়াল নোস। ঠিক করে বল, কে তুই? দয়াল বাড়ুচ্ছে মেজো মামার নাম, ডাক নাম টোনা। বলবো না। মেজো মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা দেখি বলিস কিনা। ভৈরব পাশ থেকে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে খটের ওপর মারতে লাগলো খা। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি, আর মারিসনি, আর মারিসনি বলছি। মেজো মামা গাছতলায় বসে পড়ল। বল বল। ভৈরবের ঝাঁটা আছড়ানোর শব্দ করল। আমি আমি মহেন্দ্র ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহিন্দার ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, তবে বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজতো। তারপর বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়ায় লোকটাকে পিছন দিক থেকে লাঠি মেরে শেষ করে দিয়েছে। মেজো মামা আর বলবো না, মহিন্দারই বলি। মহিন্দর সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরন ঠিক বলেছে, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মধ্যে পগারে ফেলে দিয়েছি। ওর বংশের বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? এদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই ওর আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার ওপর। দয়াল খতম, তার সাইকেল চিত্রে চ্যাপ্টা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা অনেক বছর দেহহীন হয়ে উড়ে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম। এর দেহ তোকে ছাড়তেই হবে। মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে, তবে আবার খটের ওপর ঝাঁটার আছড়ানি। মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দার যন্ত্রণায় কাতরাতে লাগলো। আর মারিসনি, আর মারিসনি। একটু পরে বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বলো। ভৈরব এদিক ওদিক তাকালো। উঠোনের এক পাশে মরচে ধরা একটা বড়গা রাখা রয়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, বলো। গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসন্দিপুরের শ্মশানে আস্থানা বাঁচবো, এদিকে আর আসবো না। যা যা, তবে যা। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জন 4 লোকের দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে তাতে করে তুলে নিল।
আবার সেই ঝোড়ো হাওয়া। গাছপালার মধ্যে দিয়ে বড়গার নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজ মামার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে আছে। দেহ থেকে একটা বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। তুম একটা শব্দ। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ আর বেঁচেনি। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে এখনো ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করি কি করে। শুনছিলেন ভুতুড়ে কাণ্ড, রচনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্পের কথক তুহিন, ছোট মামার ভূমিকায় দীপ, ভৈরব ওঝার চরিত্রে সৌম্যদীপ, মহিন্দার ডোমের ভূমিকায় পার্ল, দিদিমার ভূমিকায় প্রত্যুষা, মেজ মামার চরিত্রে আমি সপ্তর্ষি। সাহিত্যিক গল্প ভাণ্ডারের তরফ থেকে সমস্ত শ্রোতাবৃন্দদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক এরকমই কোনো সাহিত্য সৃষ্টি নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।